আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। জুলাই আগস্ট হত্যাযজ্ঞে সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণা আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ দিন ঘোষণা করবেন। শেখ হাসিনা ছাড়া মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ বছরের 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। গত 23 অক্টোবর অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের সমাপনী বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপন সহ সমস্ত বিচারিক প্রক্রিয়া শেষ হয়। এখন রায়ের তারিখ নির্ধারণ ও রায় ঘোষণা বাকি। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রয়েছে সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাহমুদ, কখন নাগাদ এ মামলার কার্যক্রম শুরু হতে পারে এবং ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে আমাদের বিস্তারিত জানাবেন। ফাহমিদা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আসলে এই মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। আজ এই মামলার রায় নির্ধারণের অর্থাৎ রায়ের তারিখ নির্ধারণের দিন। এই দিনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আপনি জানেন যে দেশের বিভিন্ন জায়গায় নাশকতাও তৈরি করছে বা আওয়ামী সমর্থকরা। তো এই প্রেক্ষাপটেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছে এবং এই ট্রাইব্যুনালের সামনেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বেশ সরব উপস্থিতি রয়েছে। সেনাবাহিনী রয়েছে, র্যাব সদস্যরা রয়েছে, এপিবিএনের সদস্যরা রয়েছে এবং পুলিশ সদস্যরা তো আসলে রয়েছেই। এবং ইতিমধ্যে কিন্তু প্রসিকিউশন টিম ট্রাইব্যুনালে প্রবেশ করেছে, যদিও বিচারকরা এখনও এসে পৌঁছেনি, আমরা এমন তথ্য পেয়েছি। তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে। আমরা এমনটিও জেনেছি যে এই মামলার আসলে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, এখন রায় ঘোষণার তারিখটাই বাকি। আসলে আপনি জানেন যে এই মামলায় এ পর্যন্ত 64 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সমস্ত তথ্য প্রমাণ উপস্থাপিত হয়েছে, যুক্তিতর্ক উপস্থাপিত হয়েছে এবং প্রসিকিউশন টিম তাদের বক্তব্যে কিন্তু অভিযুক্তদের পক্ষে তাদের যুক্তি তুলে ধরে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। একই সাথে আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরে এই আসামিদের খালাস চেয়েছেন। অর্থাৎ আইনি যে লড়াই এবং প্রক্রিয়া সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে, এখন শুধু রায় ঘোষণা হবে। তো আজকে যেহেতু রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে, তো আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো বিচারিক কার্যক্রম শুরু হবে এবং সেখানে রায়ের একটি তারিখ পাওয়া যাবে এবং এই রায় ঘোষণার মধ্য দিয়ে হয়তো আসলে এই একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হবে। তো আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে হয়তো এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিষয়ে রায় ঘোষণার তারিখ ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছে। পাশাপাশি নাশকতাকারীদের ঠেকাতে তৎপর রয়েছেন অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাতেও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ককটেল ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে সাধারণ মানুষের শঙ্কার কিছু নেই বলছে পুলিশ। দর্শক, রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি জানাতে হাইকোর্ট এলাকা থেকে রাকিব হাসান এবং ফার্মগেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। আমরা প্রথমেই যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, আদালতের রায়কে ঘিরে হাইকোর্টের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ফাহমিদা, দুঃখিত, আমি রয়েছি ফার্মগেট এলাকাতে। এখানে কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আজকে শক্ত অবস্থানে রয়েছে এবং
আওয়ামী লীগের দেয়া ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই কিন্তু এখানে পুলিশ সহ আর্মি এবং এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজকে 17,000-এর মতো ডিএমপি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী কিন্তু ঢাকার বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। মূলত আওয়ামী লীগের মূলত জুলাই আগস্টের আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী আসাদুজ্জামান খান কালামের 3 জনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য করা হবে আজ। এই প্রেক্ষাপটে ঢাকা লকডাউনের কর্মসূচি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু বুধবার থেকে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট তারা বসিয়েছেন এবং এখানে আমরা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে তাদের মধ্যে এক প্রকার ভীতির সৃষ্টি হয়েছে এবং এখানে সাধারণ মানুষরা বলছেন যে এই ধরনের একটু রাস্তায় তারা সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী দেখছেন, এই দিক থেকে তারা একটু আশ্বাস পাচ্ছেন। তবে জানেন যে গেল 3 দিন ধরেই কিন্তু ঢাকায় 17টি স্থানেই কিন্তু ককটেলের বিস্ফোরণ ঘটেছে, 22টি স্থানে এই আগুনের মতো ঘটনা ঘটেছে। তো আমরা এখন চলে যাব হাইকোর্টে রয়েছে আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সেখান থেকে সার্বিক বিস্তারিত আমাদেরকে জানাবেন। দীপ্ত। আমি রয়েছি হাইকোর্ট প্রাঙ্গণে, সকাল থেকে এখানে অবস্থান করছি এবং এখানে যদি পরিস্থিতিটা একটু জানানোর চেষ্টা করি, আপনি দেখবেন যে এখানে বিজিবির সদস্য, আনসার, এপিবিএন সহ ভিতরে সেনাবাহিনীর টহল টিমও রয়েছে এবং যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আজকে যেহেতু অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যে রায়ের দিন ধার্য করা হবে, সেই রায়কে ঘিরে যাতে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়, সেগুলো ঠেকাতেই কিন্তু এই হাইকোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি এখানে বিজিবি, সেনাবাহিনী, এপিবিএন ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং তৎপর রয়েছে। আর একটু যদি পাশাপাশি বলে থাকি, আজকে সকাল থেকে যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি ছিল, সকাল থেকে তার কিন্তু কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে কয়েকদিন ধরেই বিভিন্ন স্থানে প্রায় 17টিরও বেশি জায়গায় বাসে কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং এছাড়াও প্রায় 22টি জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে। গতকাল রাতে একটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা যে ট্রেন রয়েছে সেই ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে কারণবাজার সহ বিভিন্ন স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে। তো সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এই রায়কে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো রাজধানী শহরকে এবং রাজধানী ঢাকাকে এবং সেই সঙ্গে যারা কর্মজীবী রয়েছে তারাও ঠিকঠাক মতো ঘর থেকে বের হয়েছেন এবং যার যার মতো তাদের গন্তব্যে পৌঁছেছেন। এবং আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা প্রস্তুত রয়েছে। তাদের প্রায় রাজধানী ঢাকায় 14,000-এরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে এবং 14 প্লাটুন ঢাকা সহ আশপাশ এলাকায় 14 প্লাটুন কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। তো এই ছিল রাকিব আমার কাছে সবশেষ তথ্য। রাকিব এবং দীপ্ত, আপনাদের দুজনকে ধন্যবাদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গেল রাত 12:30টার দিকে বাস্তাইল উপজেলার বাউইখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশের স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাংলা স্টার নামের একটি যাত্রীবাহী বাস পাবনা যাচ্ছিল। রাতে বাউইখোলা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেয়। এই সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে কথা জানিয়ে পোস্ট দেয়া হয়। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, ভিটিভি নিউজ এবং ভিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করবে। ধারণা করা হচ্ছে, বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বা চলমান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশনা জানাতে পারেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন আচরণে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গণভোট সহ বেশ কিছু বিষয়ে অনৈক্য, যথাসময়ে নির্বাচনের সংকটের আশঙ্কা বিশেষজ্ঞদের। বৈষম্যহীন রাষ্ট্র ও নতুন রাজনৈতিক বন্দোবস্তে গণতান্ত্রিক বাংলাদেশ করতে জুলাই সনদ বাস্তবায়নের সরকারকে কঠোর হওয়ার তাগিদ তাদের। রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। আরো জানাচ্ছেন জায়েদ রহমান। দীর্ঘ 8.5 মাস জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমত্য কমিশনের কর্মযজ্ঞ শেষে প্রস্তুত করা হয় জুলাই সনদ। রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে তা বাস্তবায়নের সম্মতিও পায় অন্তর্বর্তী সরকার। ঐক্যমত্য কমিশন তাদের এ বন্ধুর যাত্রা রীতি টানলেও বাস্তবায়নের একগুচ্ছ সুপারিশ থেকে যায় বিভাজনের ভয়। প্রকাশ্যে বিরোধিতা শুরু করে রাজনৈতিক দলগুলো। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়নের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আমার মনে হয় উনি যেটা করতে পারেন হুসাইন ইউনূস, যে আমি একটা অধ্যাদেশ জারি করছি, এই অধ্যাদেশটা হলো জুলাই সনদের অধ্যাদেশ, কারণ এটা জনগণ এটা চেয়েছে। আমি জনগণের নির্বাচিত ডিরেক্টলি, এবং এটাই জনগণ চেয়েছে। জনগণ যে চেয়েছে সেটা আমাদের দেশের দেওয়ালে দেওয়ালে লেখা আছে। আমি একটা অধ্যাদেশ জারি করলাম, এই অধ্যাদেশে জুলাই সনদের আইনি ভিত্তি হবে এবং ওইটাতেই নির্বাচন হবে। নীতিগতভাবে জুলাই সনদকে আমরা সমর্থন করি এবং এটাকে বাস্তবায়নের জন্য পক্ষে কথা বলি, কিন্তু এই সমস্ত যে সমস্ত নোট ডিসিশন পার্টিকুলারলি যেটা আছে, এই সমস্ত বিষয় যেখানে দ্বিমত আছে, এটা লিগ্যাল বডি বা যেটা সাংবিধানিকভাবে স্বীকৃত পদ্ধতি, সেই পদ্ধতিতে যাওয়া বলে আমি মনে করি। রাজনৈতিক দলগুলো জনগণের পাশে না থাকলে পতিত ফ্যাসিস্টের মতো ছুঁড়ে ফেলে দেওয়ার আশঙ্কাও তাদের। জুলাই সনদ একটা ইটস লাইক এ ডিক্লারেশন, একটা ঘোষণাপত্রের মতো, স্বাধীনতা ডিক্লারেশনের মতো, এবং এটাতে আমাদের এই কি বলে জুলাই আন্দোলনের প্রত্যাশা প্রতিফলিত হবে। এখন আমরা জনগণ যারা আমরা মনে করব যে এই জুলাই সনদের অবশ্যই সেই প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলি এখন পর্যন্ত আপনার গণভোট কবে হবে, তো আমরা জুলাই মানব কি মানব না, এত দায়িত্বহীনতার পরিচয় রাজনৈতিক দলগুলি দিচ্ছে, যে এতে সেই গণতন্ত্র কারা আনবে? পলিটিক্যাল পার্টিরাই তো মেইন আপনার অ্যাক্টর। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা না কাটলে নির্বাচন বানচালে পতিত স্বৈরাচার ও বিদেশি গোষ্ঠী লাভবান হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে বাইরের শক্তির কিছু ইন্ধন আছে, ষড়যন্ত্র আছে, আরো কত অস্থিতিশীল করা যায় বাংলাদেশকে। জাহিদ রহমান, RTV, ঢাকা। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের 1 বছর পরও শৃঙ্খলা ফেরেনি প্রশাসনে। বিগত সরকারে বঞ্চিতরা পদায়ন না পাওয়ায় একাধিক অনুবিভাগের দায়িত্ব পালন করছেন একজন অতিরিক্ত সচিব। যুগ্ম সচিবের পদোন্নতি 4 বছর পার হলেও 20তম ব্যাচের উপযুক্ত অফিসারদের পদোন্নতির বিলম্বের কারণে কর্মকর্তাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের অনভিজ্ঞতার কারণে শৃঙ্খলা ফিরছে না জনপ্রশাসনে। বিস্তারিত স্বপন দেওয়ানের ক্যামেরায় বিল্লাল হোসেনের রিপোর্টে। মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিতর্ক থামছেই না। 20তম ব্যাচকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে চায় অন্তর্বর্তী প্রশাসন, কিন্তু বিতর্কিতদের বাদ দিয়ে কয়েক দফা বৈঠক করে পদোন্নতির সিদ্ধান্ত নেয় সুপিরিয়র সিলেকশন বোর্ড SSB। 2018 সালে নৈশ নির্বাচনে দায়িত্বরত 39 জন ডিসি সহ অনুভবে বঙ্গবন্ধু গ্রন্থের লেখক 20তম ব্যাচের 25 জন বাদ পড়ায় আলোর মুখ দেখেনি এই সিদ্ধান্ত। এতে নিয়মিত দায়িত্ব পালনে দেখা দিয়েছে অনীহা। জনপ্রশাসন নথি ঘেটে দেখা যায় 418টি অতিরিক্ত সচিব পদের মধ্যে 330 জন অতিরিক্ত সচিব কর্মরত, পদ শূন্য রয়েছে 88টি। 2026 সালের 31 জানুয়ারি পদের সংখ্যা কমে দাঁড়াবে 288টিতে। এই প্রথম 4 বছর অতিক্রম করে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পায়নি 20তম ব্যাচ। কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট বলছে, একজন অতিরিক্ত সচিব 2 বা তার চেয়েও বেশি অনুবিভাগে দায়িত্ব পালন করছেন, যা সুশাসন বান্ধব নয় বলে বলছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। আপনি একজনকে সবকিছু কেন দিবেন? এতে সেবা দেওয়ার ক্ষেত্রে মানুষ অসুবিধা হয়, সেই লোকের উপরে চাপ হয়, অন্যদের কাছে খারাপ বার্তা যায়। পদ ছাড়া পদোন্নতি দিয়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনে বিশৃঙ্খলা তৈরি করেছিল জানিয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ বলেন, পদায়নে শৃঙ্খলা ফেরানো জরুরি। প্রথম অনাচার হলো পদ ছাড়া পদোন্নতি, যেটা পৃথিবীর কোথাও নাই।
আপনি যদি পদ শূন্য থাকে, পদোন্নতির যোগ্যতা থাকে, তাহলে তরতর করে পদোন্নতি হয়ে যাবে। ইতিমধ্যে আপনার লোকজনকে আপনার বাছাই করে তাদেরকে পদায়ন করতে পারত, এবং এই হতাশা তো আপনার প্রশাসনকে আরো দুর্বল করে দেয়। সে তো নিজে কাজ করবেই না, এমনকি অন্যের কাজে বিঘ্ন সৃষ্টি করবে। চুক্তিতে নিয়োগ কাউকে অন্য জায়গায় পদায়নের সুযোগ নেই। যে পদে তাকে পদায়ন করা হলো, সে পদে যদি ভালো পারফর্ম না করতে পারে, তাহলে তো চুক্তি বাতিল হওয়ার কথা। অন্য আরেকটা পদে দেওয়া তো কোনো যুক্তি নাই। 100 নিয়ম মানেন, তাইলে এখানে এই চুক্তিরও অনেকের চুক্তি হয় না, কারো কারো হয়, কিন্তু কারো কারো হয় না, কারণ নিয়মে পড়ে না। এ বিষয়ে যোগাযোগ করা হলেও কথা বলেননি জনপ্রশাসন সচিব। বিল্লাল হোসেন, টিভি, ঢাকা। কথার জাদুকর বলা হয় হুমায়ুন আহমেদকে। জ্যোৎস্না না থাকলেও হেমন্তের শিশির, বাহারি ফুল, পাখির কলতান আর মাটির সোদা ঘ্রাণ আজ তাকে জানাবে জন্মদিনের প্রথম প্রহরের শুভেচ্ছা। তিনি আছেন প্রিয়জনদের স্মৃতিতে, কথায়, ছবিতে, নাটক, উপন্যাস আর চলচ্চিত্রে। নন্দিত এই কথা সাহিত্যিকের ৭৭তম জন্মদিনে মারজান ইভানের রিপোর্ট। হুমায়ুন আহমেদকে বলা হয় নন্দিত কথা সাহিত্যিক। গল্প, উপন্যাস লিখে তিনি যতটা জনপ্রিয়তা, সাফল্য পেয়েছেন তা বিরল। ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় তিনি জন্মগ্রহণ করেন। তার রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হয় ১৯৭২ সালে। এরপর ৩ শতাধিক গ্রন্থ রচনা করে অমরত্ন পেয়েছেন। চলচ্চিত্র ও নাটকের ইতিহাসে তার নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি যেসব নাটক রচনা করেছেন, নির্মাণ করেছেন, সেগুলো আজও জনপ্রিয়তার শীর্ষে। তার সৃষ্ট বাকের ভাই, মিসির আলী চরিত্রগুলো যেন হেঁটে বেড়ায় শহর থেকে মফস্বলে। চলচ্চিত্র নির্মাতা হিসেবে হুমায়ুন আহমেদের অভিষেক হয় ১৯৯৪ সালে। সে বছর তিনি নির্মাণ করেছিলেন আগুনের পরশমণি। পরবর্তীতে তিনি নির্মাণ করেন শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শ্যামল ছায়া, চন্দ্রকথা, আমার আছে জল ও ঘেটুপুত্র কমলা। সাহিত্য ও নির্মাণে অসামান্য দক্ষতা দেখিয়ে হুমায়ুন আহমেদ অর্জন করেছিলেন বহু পুরস্কার, সম্মাননা। এর মধ্যে রয়েছে ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জন্মদিনে আড়ম্বরতা পছন্দ ছিল না হুমায়ুন আহমেদের। ৬৩ বছরের জীবন কাটিয়ে ২০১২ সালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তবে চলে যাওয়ার আগে যে সমৃদ্ধ বর্ণিল জগৎ তিনি সৃষ্টি করে গেছেন, তা অতীতের মতোই ধ্রুবতারার মতো দ্যুতি ছড়াবে ভবিষ্যতেও। মারজান ইভান, RTV। ক্রেতার সংকটে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কেজি প্রতি ৫ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম। বর্তমানে দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে কেজি প্রতি ৩০ টাকা বেড়ে দেশি কাঁচামরিচ ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম ওঠানামার কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান তারা। পরিবহন সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। একটি থানা ভেঙে 4টি থানা করা হলেও নতুন করে কোনো গাড়ি সংযোজন করা হয়নি। রেঞ্জের 46টি থানায় একটি করে মাত্র টহল গাড়ি দেওয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন ও নাগরিক সেবা বাড়াতে আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি সহ পরিবহন সংকট নিরসনের দাবি নগরবাসীর। বরিশাল প্রতিনিধি আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সাকিব আল হাসান। নানা সংকট ও প্রতিকূলতার মধ্যে নগরবাসীকে সেবা দিচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। একটি থানা ভেঙে 4টি করা হলেও নতুন করে যুক্ত হয়নি কোনো গাড়ি। এসব থানায় চলছে মোটরসাইকেল নির্ভর টহল ব্যবস্থা। ২০০৬ সালে ১২৮৯ জন পুলিশ সদস্য নিয়ে যাত্রা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি। বর্তমানে কোতোয়ালি থানার সাথে নতুন করে যুক্ত হয়েছে কাউনিয়া, নৌবন্দর, মডেল ও বিমানবন্দর নিয়ে 4টি থানা। তবে থানার সংখ্যা বাড়লেও বাড়েনি পরিবহন সংযোজন। এতে মেট্রো এলাকার ১২ লাখ মানুষকে সেবা দিতে হিমশিম খাচ্ছে নগর পুলিশ।
নগরবাসীর অভিযোগ, দুর্ঘটনা এলাকা থেকে ফোন করা হলে পুলিশ পৌঁছাতে সময় লাগছে অনেক বেশি। এলাকায় চুরি হয়েছিল, আমরা থানায় ফোন করেছি, কিন্তু তাদের গাড়ি সংকটের কারণে যথাসময়ে আসতে পারেনি। গাড়ির সংখ্যা আরো বৃদ্ধি করলে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের জন্য অনেক ভালো হয়। নির্বাচনের আগে এই সমস্যার সমাধান হবার আশা পুলিশ কমিশনারের। 10টা পিকআপের চাহিদা দিয়েছি, সেটা দেখি কয়টা পাই। সেগুলো ভালো হলে পাইলে আমাদের জন্য আইন শৃঙ্খলা রক্ষা বা নির্বাচন ডিউটিটা করার সুবিধা হবে। অন্তত 3টি করে গাড়ির প্রয়োজনের কথা বলছেন রেঞ্জ ডিআইজি। পরিবহন সংকট এটা আসলে পুলিশের সবসময় রয়েছে, আমরা বারবার বলছি যে এটাকে বাড়াতেই হবে, যার ফলে এই মেটানোর জন্য চেষ্টা চলছে। অপেক্ষা করি। টহল জোরদার, ট্রাফিক ব্যবস্থা, অপরাধ নির্মূল ও আধুনিক পুলিশিং ব্যবস্থায় বিকল্প নেই সচল পরিবহনের। বরিশালবাসীর চাওয়া, মেট্রোপলিটনের পাশাপাশি বরিশাল রেঞ্জের সবকটি থানায় নিশ্চিত করা হবে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা। সাকিব আল হাসান, RTV। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইতিহাসে দীর্ঘতম শাটডাউন বন্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। আইনসভার নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদে শাটডাউনের ইতি টানার পক্ষে রায় দিয়েছেন অধিকাংশ সদস্য। 222টি ভোট পেয়ে পাশ হয় বিলটি। এর মধ্যে রিপাবলিকানদের পাশাপাশি 6 ডেমোক্রেটের ভোটও রয়েছে। না ভোট পড়েছে 209টি। এবারে চূড়ান্ত অনুমোদনের জন্য এটি পাঠানো হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। এর আগে আইনসভার উচ্চকক্ষ সিনেটে সোমবার এই বিল পাশ হয়। তখন ডেমোক্রেটিক পার্টির কয়েকজন সদস্য রিপাবলিকান সদস্যদের সঙ্গে যুক্ত হয়ে ফেডারেল শাটডাউন বন্ধ ও 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত তহবিল বরাদ্দের প্রস্তাব পাশ করে। এর মাধ্যমে টানা 42 দিনের শাটডাউন বন্ধ হতে চলছে। ইরাকের সংসদীয় নির্বাচনে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি নেতৃত্বাধীন জোট বিজয়ী হয়েছে। ফলে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারেন মোহাম্মদ শিয়া আল সুদানি। বুধবার দেশটির স্বাধীন উচ্চ নির্বাচন কমিশন জানিয়েছে এই ঘোষণা। মূলত ইরাকের 329 সদস্যের আইনসভার গত 20 বছরে কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করতে পারেনি। তাই দলগুলো সরকার গঠনের জন্য জোট তৈরি করে। এ কারণে দেশটিতে সরকার গঠন কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আক্রমণে দীর্ঘদিনের শাসক সাদ্দাম হোসেনের পতনের পর দেশটিতে এটি ষষ্ঠ সংসদ নির্বাচন। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ভারত ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে মূলত এ আয়োজন। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। বাংলাদেশ ফিরছে আন্তর্জাতিক মঞ্চে। জাতীয় স্টেডিয়ামে ফের ফুটবলের জোয়ার। প্রতিপক্ষ এবার নেপাল। ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তাই ম্যাচটিতে জয় পেতেই মাঠে নামবেন জামাল হামজারা। এটা জিততে হবে বেসিক্যালি, কারণ আমি চাই একটা উইনিং মেন্টালিটি। আমরা লাস্ট ফিউ ম্যাচেস ইট ওয়াজ ক্লোজ, কিন্তু উই হ্যাভ টু হ্যাভ দ্যাট উইনিং মেন্টালিটি, সো ইট উইল স্টার্ট ফ্রম টুমরো ইনশাআল্লাহ। হামজার সাথে এবার প্রস্তুতি ম্যাচে সমিতকেও পাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি অনুশীলনে ছিলেন জায়ান কিউবা মিচেলরা। সংবাদ সম্মেলনে ক্যাবরেরাও ছিলেন বেশ আত্মবিশ্বাসী। এদিকে বাংলাদেশের তারকা ফুটবলারদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন নেপালের অধিনায়ক কিরণ চ্যামজং। তারাও ভালো খেলতে মরিয়া। সকল নেপালিরাই হামজাকে ফলো করে এবং তারা এই ম্যাচে হামজার খেলা দেখতে চায়। আমিও হামজার বিপক্ষে খেলতে মুখে আছি এবং আমরা এই ম্যাচে ভালো করতে চাই। ঘরের মাঠে সবশেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে মন ভেঙেছিল বাংলাদেশি ভক্তদের। নেপালের বিপক্ষে এবার নতুন কোনো গল্প লিখবে জামাল হামজারা, এমনটাই প্রত্যাশা সকলের। জাতীয় স্টেডিয়াম থেকে রাফি আমিন, RTV, ঢাকা। হকি বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফের 3 ম্যাচ সিরিজের প্রথম খেলায় আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়।
বাংলাদেশের চেয়ে 14 ধাপ এগিয়ে থাকা শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বেশ পিছিয়ে বাংলাদেশ দল। এর আগে 4 বারের বিশ্বকাপ জয়ী পাকিস্তান দল এই 3 ম্যাচে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে বিশ্বকাপের বাছাই পর্ব নিশ্চিত করতে যাবে। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য ঘরের মাঠে চেনা টার্ফে প্রতিপক্ষকে রুখে দেওয়ার। সেই লক্ষ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে স্বাগতিকরা। পাকিস্তানের শক্তিশালী আক্রমণ ভাগ রুখে দিয়ে কাউন্টারে 4 কোয়ার্টারেই সমান তালে খেলে জয় নিয়ে মাঠ ছাড়তে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ। 14 নভেম্বর দ্বিতীয় ও 16 নভেম্বর একই ভেন্যুতে হবে তৃতীয় ম্যাচ। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।